অপেক্ষার অবসান, লাল সবুজের জার্সিতে মাঠে নামতে দেশে হামজা দেওয়ান চৌধুরী। ফুলেল সংবর্ধনায় বরণ বাফুফের। হবিগঞ্জের বাড়িতে উৎসবের আমেজ। শুল্ক আরোপ ঠেকাতে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির উদ্যোগ নেবে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের প্রতিবাদ। দৌড়াতালি দিয়ে ঈদ যাত্রার প্রস্তুতি রেলওয়ের। পূর্বাঞ্চলের ট্রেনের ইঞ্জিন সংকট। ৮০টির বিপরীতে চলবে মাত্র ৬২টি। বরিশাল বিভাগে পুরানো বাস মেরামতের হিড়িক। সময় সংবাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। অবসান হলো দীর্ঘ অপেক্ষার। লাল সবুজের জার্সি গায়ে মাঠ কাঁপাতে দেশে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। এই মুহূর্তে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার এস.এম. ইকবাল। সরাসরি যাচ্ছি তার কাছে। সিলেটে আসছেন তিনি, বাংলাদেশের মানুষকে ভালোবেসে এখানে আসছেন, বাংলাদেশের ফুটবলকে ভালোবেসে তিনি এখানে আসছেন। সুতরাং যেই লোক, যেই মানুষের বা যেই যার কথাই বলিনি কোনো, তার কারো ভেতরে যদি দেশাত্মবোধ থাকে, দেশপ্রেম থাকে, তিনি যেই সেক্টরে পারফর্ম করুক না কেন, সেটা স্পোর্টস হোক, ফুটবল হোক, ক্রিকেট হোক বা অন্য কোনো সেক্টরে হোক, কেউ যদি দেশের জন্য খেলে, দেশের পতাকা বুকে নিয়ে খেলে, তাহলে সেটার ইম্প্যাক্ট কিন্তু এক কথায় ব্লুম, যা ব্লাস্টের মতো হবে। অর্থাৎ তার যে ইম্প্যাক্ট, তার যে যেতেই পারে। আমরাও হামজার উপস্থিতির কখন হচ্ছে আমরা একটা জোর দেখতে পাবো, কখন তিনি তার যে লক্ষ্যটা করে এসেছেন, সেই লক্ষ্যটা তিনি হচ্ছে সবার সামনে হচ্ছে ব্যক্ত করবেন। এবার যদি হামজার সেই লক্ষ্যটা তিনি হচ্ছে সবার সামনে হচ্ছে ব্যক্ত করবেন। এবার যদি হামজার অ্যাচিভমেন্টের কথা বলে থাকি, সবাই জানেন এটা হামজা এফএ কাপ জিতেছেন। এফএ কাপ চারটিখানি কথা নয়, ইংলিশ প্রিমিয়ার লিগের বা ইংলিশ ফুটবলের, দুঃখিত, ইংলিশ প্রিমিয়ার লিগ না, ইংলিশ ফুটবলের, ক্লাব ফুটবলের অন্যতম প্রাচীন একটি ট্রফি, অন্যতম প্রেস্টিজিয়াস একটি। এই মানের একজন ফুটবলার বাংলাদেশে আসছেন, লাল সবুজের জার্সি গায়ে চাপা, নিঃসন্দেহে দেশের ফুটবলের জন্য অনেক বড় একটা ইম্প্যাক্ট তৈরি করবে, যার ইম্প্যাক্ট ইতোমধ্যেই করতে শুরু করেছে। শুধু হামজা নয়, হামজার দেখা দেখি হামজার পদাঙ্ক অনুসরণ করে ইতোমধ্যেই ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম দলের ফরওয়ার্ড লাইনে বা যেটাই আমরা বলি কেন উইং যে পজিশনে করে তিনি যুক্ত হয়েছেন এবং তাকে নিয়েও তিনি কাজের কাজে বা সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন এবং তিনি যে পারেন ফরওয়ার্ড লাইনে বা দীর্ঘদিনে গোল করা বা হচ্ছে অপরচুনিটি কাজে লাগানোর যে কাজে লাগাতে না পারার যে ল্যাকিংসটা রয়েছে, সেই ল্যাকিংসটা কিন্তু তার মাধ্যমে পূরণ হতে পারে। এইটাও কিন্তু বা হচ্ছে অপরচুনিটি কাজে লাগানোর যেই কাজে লাগাতে না পারার যে ল্যাকিংসটা রয়েছে, সেই ল্যাকিংসটা কিন্তু তার মাধ্যমে পূরণ হতে পারে। সুতরাং এইটাও কিন্তু হচ্ছে হামজার একটা ইম্প্যাক্ট। এবং একই সঙ্গে জানিয়ে রাখি, আরো অন্তত 13 থেকে 14 জন ফুটবলার কিন্তু ফুটবল ফেডারেশনের পাইপলাইনে রয়েছে, যারা প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে চাপানোর। কারণ হামজার মতো যখন ফুটবলার ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসে লাল সবুজের জার্সি গায়ে চাপায়, তখন অন্যান্য ফুটবলার যারা আছেন তারা কিন্তু দ্বিতীয়বার ভাবতে দ্বিধা করেন না যে আমরাও বাংলাদেশে ফিরে যাই, আমরাও লাল সবুজের জার্সি গায়ে চাপাই, আমরাও দেশের বুকে, বিশ্বের বুকে লাল সবুজের যে পতাকা, লাল সবুজের যে ফুটবল, সেই লাল সবুজের ফুটবলের জয়গান করে। এবার যদি বলি হচ্ছে, আসলে অনেকেই বলতে পারেন একটা কথা যে এক হামজার মাধ্যমে হচ্ছে আসলে কতটা পরিবর্তন হতে পারে দেশের ফুটবল। প্রশ্নটা করা যেমন যৌক্তিক, ঠিক একই সঙ্গে এই প্রশ্নের কিন্তু জবাবও তৈরি রয়েছে। আপনি যখন দলে যখন একটা বড় তারকা থাকে, তার দারুণ একটা ইম্প্যাক্ট পড়ে। যেমন আপনার লিওনেল মেসিকে যখন স্কোয়াডে রাখবেন, তখন দেখবেন আর্জেন্টিনা টিমের এক ধরনের ইম্প্যাক্ট, কোনো কারণে ইনজুরির কারণে হোক বা যে কোনো পরিস্থিতির কারণে হোক, লিওনেল মেসি যদি স্কোয়াডে না থাকে, তখন দেখবেন তার টিমমেটদের মধ্যে রয়েছে যে মোটিভেশনের যে বিষয়টা বা ইন্সপিরেশনের যে বিষয়টা, সেটা কিন্তু একটা ঘাটতি থেকে যায়। সুতরাং একটা বড় তারকার ইম্প্যাক্ট। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। অন্য প্রসঙ্গ, বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ অন্যান্য পণ্যের ট্রাম্প প্রশাসন যেন শুল্ক আরোপ না করে, সেজন্য যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
সকালে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে তুলা চাষের সম্ভাবনা নিয়ে আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমদানির কারণে নিম্নমানের কটন বেশি দামে কেনে বাংলাদেশ, তাই দেশে তুলা চাষে কৃষককে ভর্তুকি দেওয়ার উদ্যোগ নেবে সরকার। তুলাকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এ সময় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হওয়ার সময়সীমা সরকার বাড়ানোর পক্ষে নয় বলেও জানান তৌহিদ হোসেন। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে লাগাতার মিথ্যাচার করছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বড় বাজার এবং সেই বাজারে তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ভলাটিলিটি সৃষ্টি হয়েছে নতুন সরকারের অধীনে। তারা বিভিন্ন দেশের ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন ডিউটি আরোপের, আমাদের ক্ষেত্রে এখনো নেননি। আমরা একটা জিনিস চেষ্টা করছি যে তুলা আমদানির উৎস হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আনা যায় কিনা, যাতে করে তারাও একটু খুশি থাকে যে তাদের আমাদের যে বিরাট ব্যবধান আছে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, যেটা আমাদের পক্ষে, সেটাতে তারা যেন খানিকটা সুবিধা পান, পেলে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে তারা দ্বিধা করবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে দেশের সব পুলিশ সুপার ও বিভিন্ন ইউনিট প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুরু হয় বৈঠক। স্বাগত বক্তব্য রাখেন পুলিশ মহাপরিদর্শক। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা তুলে ধরেন। বৈঠকে সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বিভিন্ন ইউনিটের প্রধান সহ 127 জন কর্মকর্তা অংশ নিয়েছেন। মাঠ পর্যায়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন কর্মকর্তারা, আর দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। এটি পুলিশের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সভা বলে জানিয়েছে প্রেস উইং। ঢাকায় ওআইসিভুক্ত 19টি দেশের মিশন প্রধানের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বেলা 11টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের নেতৃত্বে বৈঠকে যোগ দিয়েছেন 4 কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির প্রস্তুতি নিয়ে এই বৈঠক। সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দল ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বর্তমান কমিশনের সঙ্গে একই ইস্যুতে দেখা করেছেন। আসছে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চান তারা। কমিশন বলছে, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তারা বদ্ধপরিকর। সময় সংবাদে আরও থাকছে। এবার বন্ড সুবিধা পাচ্ছে আসবাবপত্র শিল্প, জানালো এনবিআর। ব্যাংক গ্যারান্টি থাকায় সুযোগ নেই অপব্যবহারের। রফতানি আয় $500 কোটি হওয়ার আশা। মেট্রো রেলের 4 কর্মীকে লাঞ্ছিতের ঘটনায় এমআরটি পুলিশের 2 সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি। সকাল 9:30টার দিকে কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করলে প্রায় 2.5 ঘন্টা পর স্বাভাবিক হয় মেট্রো রেলের সব কার্যক্রম। এর আগে স্টেশনে আসলেও কাজে যোগ দেননি ডিএমটিসিএল এর স্টাফরা। বিনা টিকিটে মেট্রো রেলে চলাচল করেন যাত্রীরা। নির্বাচন কমিশনের সঙ্গে ওআইসিভুক্ত 19 দেশের প্রতিনিধির বৈঠক চলছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। নির্বাচন কমিশনে 11টার সময় শুরু হয়েছে ওআইসিভুক্ত 19টি দেশের সাথে নির্বাচন কমিশনের বৈঠক এবং প্রায় 1 ঘন্টারও বেশি সময় এই বৈঠক অতিবাহিত হয়েছে। তারা নির্বাচনের আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলছেন। আসলে নির্বাচনের কমিশনের কী ধরনের প্রস্তুতি রয়েছে এ নিয়ে তারা কথা বলছেন, জানতে চাচ্ছেন যে কমিশনের অগ্রগতি কতটুকু কাজের, এবং তারা আসলে সহযোগিতা আশ্বাস দিচ্ছেন যাতে করে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়। এবং অতীতে নির্বাচন নিয়ে যে ধরনের প্রশ্ন উঠেছে, এই ধরনের প্রশ্নের ঊর্ধ্বে থেকে এবারের এই নির্বাচন যাতে করে সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য হয় সাধারণ মানুষের কাছে। এর আগে আমরা দেখেছি গতকাল ইউরোপীয় ইউনিয়নে এসেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সাথে দেখা করেছে। তাদের একটি সকলের আশ্বাস এবং দাবি বলতে পারেন, একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছেন। আমরা এখনও যেহেতু ইতিমধ্যে বৈঠক শেষ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে আসলে সকলেই বের হয়ে যাচ্ছে তাদের
বৈঠক থেকে কিছুক্ষণের মধ্যে হয়তো জানা যাবে যে কমিশনকে কী ধরনের সহযোগিতার আশ্বাস দিল যে ওআইসি যে 19টি দেশের প্রতিনিধিরা এসেছে এবং কমিশন আসলে তাদের কাছ থেকে কী ধরনের সহযোগিতা চেয়েছে। আমরা গতকাল দেখেছিলাম যে ইউরোপীয় ইউনিয়নের কাছে এজেন্টদের যে প্রার্থীরা এজেন্টদের আছে এজেন্টদের সাথে কথা বলতে চেয়েছিল। আপনারা দেখছেন এই মুহূর্তে আসলে কথা বলবে প্রতিনিধি দলরা যারা মূলত হচ্ছে এর বৈঠকে অন্তর্ভুক্ত ছিলেন। এই বৈঠকে এখন কথা বলবে নির্বাচন কমিশনার আপনারা রেডি হলে বলবেন। Assalamu alaikum and good afternoon. We understand that Bangladesh has a big expatriates currently living in Malaysia, and of course Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms. And Malaysia is willing to share its experience especially for the overseas voters for a free, fair and credible election. Thank you. Excellency, thank you very much. আমরা আজকে যেটা করেছি আপনারা জানেন আমাদের উন্নয়ন সহযোগী উন্নয়ন সহযোগী দেশ এবং প্রতিষ্ঠানের সাথে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি এবং এক্সচেঞ্জ অফ ওপিনিয়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের দেশে যেসব ওআইসি ভুক্ত দেশের মিশন আছে সেসব মিশনের প্রধানদেরকে আমরা ইনভাইট করেছিলাম। তারা আজকে এসেছিলেন, আমাদের সাথে আলোচনা করেছেন। আমরা আমাদের বর্তমান কার্যক্রম, গণতান্ত্রিক উত্তরণ এবং আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেসব কার্যক্রম হাতে নিয়েছি সেগুলো সম্বন্ধে অবহিত করেছি। পাশাপাশি আমরা বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি। আমরা যে পদ্ধতিতেই ভবিষ্যতে নির্ধারণ করি না কেন তাদের অভিজ্ঞতাগুলো আমরা জানতে চেয়েছি, তারা শেয়ার করেছেন। বিশেষ করে প্রবাসী ভোট সংক্রান্ত কোনো অ্যাম্বাসেডর আমাদেরকে তাদের উইলিংনেস এক্সপ্রেস করেছেন বিভিন্ন ধরনের সহযোগিতা করার জন্য এবং তাদের অবজারভার টিম পাঠানোর জন্য। আমরা এগুলো ওয়েলকাম করেছি এবং ইন ডিউ কোর্স অফ টাইম এগুলো আমরা ফর্মালাইজ করব। আমরা একটা আনুষ্ঠানিক প্রেজেন্টেশনের মাধ্যমে ওনাদেরকে আমাদের বিভিন্ন প্রস্তুতি, আমাদের অর্গানোগ্রাম, আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সম্ভাব্য এলাকা যেখানে আমাদের ওআইসিভুক্ত দেশসমূহ আমাদেরকে সহযোগিতা করতে পারে ইত্যাদি বিষয়ে তাদেরকে বলেছি। এই সব আমরা পর্যবেক্ষণ নিয়ে ওনারাই প্রশ্ন করেছিলেন। যেমন আমাদের ইন্দোনেশিয়ান রাষ্ট্রদূত উনি আগ্রহ প্রকাশ করেছেন, অনুরূপভাবে ওনার পাশাপাশি আরও অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা ওরকম ফর্মালি তো এখনও পর্যন্ত অবজারভারের জন্য আমরা চিঠি পুট আউট করি নাই, এটা ইন ডিউ কোর্স অফ টাইম করা হবে। তবে আমরা ধারণা করি তারা সবাই আগ্রহী হবে। স্যার, ওনারা যেটা বলছেন যে নির্বাচনী সংস্কার বা রাষ্ট্র সংস্কার। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশন ভবনে। টানা চতুর্থ দিনের মতো চলছে ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রি। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে আগে ভাগেই টিকিট কাটছেন যাত্রীরা। মহাখালী বাস টার্মিনালে কাউন্টারে খুব বেশি চাপ নেই, ভোগান্তি ছাড়া টিকিট কাটতে পেরেই সন্তুষ্ট তারা। এদিকে শুরুর দিকে অধিকাংশই বিক্রি হওয়ায় কাঙ্ক্ষিত দিনের টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। কাউন্টারের কর্মীরা বলছেন অনলাইনের কারণে কাউন্টারে এবার টিকিট প্রত্যাশীর চাপ কম। এর আগে 14ই মার্চ শুরু হয় অগ্রিম টিকিট বিক্রি। দেশের পুঁজিবাজারের সবচেয়ে বড় সমস্যা সুশাসনের অভাব, এমন মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান। বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরির পরামর্শ তার। আপনি যত বেনিফিট দেন না কেন, আপনি তো যারা এখান থেকে ঠকে গেছে তাদেরকে কিভাবে আনবেন? আপনার এখন একটাই কাজ,
আমি পার্সোনালি মনে করি সেটা হচ্ছে যে আপনাকে সদিচ্ছা দেখানো যে এখন থেকে আমরা যাদেরকে মার্কেটে নিয়ে আসছি সত্যিকার অর্থেই এরা ব্যবসায়ী এবং সত্যিকার অর্থে এদের আগের ট্র্যাক রেকর্ড ভালো আছে, ওরা লাভ করেছে, ভবিষ্যতে আরও বেশি লাভ করবে। তোমরা বিনিয়োগ করো, তোমাদের বিনিয়োগ নিরাপদ। এবার বাণিজ্যের সংবাদ। বর্ষপণ্যের স্বীকৃতির পর এবার বন্ড সুবিধা পেতে যাচ্ছে আসবাবপত্র শিল্প, এমন আশার কথাই জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির দাবি, বন্ড সুবিধা পেলে আগামী 6 বছরে এই খাতের রফতানি আয় বাড়বে 125 গুণ। আর ব্যাংক গ্যারান্টি পদ্ধতিতে পাওয়া এই সুবিধার অপব্যবহার কেউ করতে পারবে না বলে মত উদ্যোক্তাদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বর্ষপণ্যের স্বীকৃতি নিয়ে চলতি বছর পথচলা শুরু করেছে দেশের আসবাবপত্র শিল্প। $650 বিলিয়ন বিশ্ববাজারে নামমাত্র হিস্সা নিয়ে চলা এ খাতের রপ্তানি আয় বাড়ার সম্ভাবনাও ব্যাপক। তবে বাধা হয়ে আছে এ শিল্পে দরকারি প্রায় 7,000 ধরনের কাঁচামাল আমদানিতে 10 থেকে 127% শুল্কের চাপ। এমন বাস্তবতায় এখাতে বন্ড সুবিধার সুপারিশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি, যেখানে 30% মূল্য সংযোজনের শর্ত পূরণ করতে হবে রপ্তানিকারককে। এখানেও কিন্তু খুব সম্ভাবনা আছে, কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে যে আমরা পারছি না, কেন পারছি না, তখন আমরা যখন দেখতে গেলাম তখন দেখলাম যে তাদের নীতিগত সমস্যা রয়েছে। ব্যাংক গ্যারান্টি পদ্ধতিতে বন্ড সুবিধা দেয়া হলে কেউ এর অপব্যবহার করতে পারবে না বলে দাবি করে উদ্যোক্তারা বলছেন, এজন্য বাড়তি বিনিয়োগ ও ব্যয় করতে না হওয়ায় রপ্তানি বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে তাদের। ইনভেস্টমেন্টের এগেইনস্টে তো এরও একটা কস্ট আছে। আমরা ব্যাংক গ্যারান্টি দিতে পারতেছি, ব্যাংক গ্যারান্টি লায়াবল ব্যাংক নিচ্ছে। আমি যদি ওই সময়ের মধ্যে সেটি কার্য সম্পাদন না করি তাহলে সরকার যে কোনো সময় সেই গ্যারান্টিটা ইনক্যাশ করে ফেলতে পারে। সো এটা কারোর জন্যই আর কোনো ঝুঁকি থাকে না। ইপিবি বলছে, আসবাবপত্র শিল্পে এই সুবিধা দেওয়া হলে এখাতের বর্তমান রপ্তানি আয় 4 কোটি থেকে 2030 সালের মধ্যে 125 গুণ বেড়ে দাঁড়াবে $500 কোটি। বাজার বাস্তবতা বিশ্লেষণ করে আসবাবপত্র সহ রপ্তানির সম্ভাবনার সব খাতেই বন্ড সুবিধা দিতে কাজ করা হচ্ছে বলে জানালেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান। আমাদের দেশ থেকে যে সকল পণ্য রপ্তানি করা যায় তাদের যদি কোনো বন্ড সুবিধা লাগে আমরা সেগুলোর জন্য কাজ করছি, অচিরে আপনারা সুফল দেখতে পাবেন। রুচি পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে রপ্তানি বাজার সম্প্রসারণে বন্ডের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। অবসান হলো দীর্ঘ অপেক্ষার। লাল সবুজের জার্সি গায়ে মাঠ কাঁপাতে দেশে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। এই মুহূর্তে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার SM ইকবাল। সরাসরি যাচ্ছি তার কাছে। তিনি জয় উপহার দিতে চান। প্রথমবার বাংলাদেশে নেমেই হামজা কিন্তু বলেছেন বাংলাদেশ এখন থেকে জিতবে, বাংলাদেশ আর হারবে না। একই সঙ্গে তিনি তার অভিব্যক্তি প্রকাশ করেছেন বাংলাদেশে প্রথম রাতে কিন্তু তিনি অনেক অভিভূত এবং বলছিলেন গতকাল শেফিল্ড ওয়েনসডের এগেইনস্ট একটি ম্যাচ খেলে এসেছেন, সেটাই জয়লাভ করেছেন, সেটা তিনি ফেসবুক স্ট্যাটাসেও জানিয়েছেন। সেই অভিব্যক্তির কথাও কিন্তু তিনি বলেছেন। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে ভক্তদের যে উন্মাদনা হামজাকে নিয়ে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে যে গণমাধ্যম কর্মীরা কিন্তু হচ্ছে এখানেই করার চেষ্টা করেছে, সুশৃঙ্খলভাবে একটু ব্রিফ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটা কিন্তু আসলে সম্ভব হয়নি। সবকিছুই সুশৃঙ্খল ছিল, হঠাৎ করে কিন্তু একটু পরিস্থিতি শেষ হয়ে গেছে। আমরা একটু ভক্তদের সঙ্গে একটু কথা বলতে চাই। অনেকে ফুল হাতে নিয়ে এসে দাঁড়িয়ে আছেন। হামজাকে দূরের থেকে কি দেখতে পেরেছেন? জি জি অবশ্যই দেখতে পেরেছি। কেমন লাগছে? অসুন্দর, ভালো লাগছে। হাতে একটু ফুল ছিল, ফুলটা দেয়া হলো না, খারাপ লাগছে কিনা? জি আমি দেখছি না, কিন্তু আমি দেখার জন্য ভেরি এক্সাইটেড। দেখার জন্য ভেরি এক্সাইটেড, এক্স্যাক্টলি আসলেই তাই। এখানে আরো অনেকে আছেন, অনেকের সঙ্গেই কথা বলবো। হামজা দেখেছেন, কেমন লেগেছে, অনুভূতিটা কি? এটা খুব ভালো, আর সব থেকে ভালো কথা আমরা সিলেটের সন্তান, ওটা আমরা প্রাউড ফিল করি সব সময়। আর ইনশাআল্লাহ আমরা ইন্ডিয়ার লোকে ভালো একটা ম্যাচ বা জয় ইনশাআল্লাহ আমরা ছাড়বো। আর হামজা ভাই কিন্তু আমরা এক্সাইটেড, প্রাউড ফিল করি সব সময়। সবাই আসলে প্রাউড ফিল করে। এখানে আরো আছে অনেকে, যে বললাম বাংলাদেশ জিতবে, ইনশাআল্লাহ জিতবে।
সেই জয়ের অপেক্ষায় রইলাম। জয়ের অপেক্ষায় রইলো, এক্স্যাক্টলি। আসলে সবাই জয়ের অপেক্ষায় রয়েছে। আমাদের দেশের ফুটবলটা রিভাইভ করছে। এক হামজার ইম্প্যাক্টে ফুটবল কিভাবে পড়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সটা পর্যন্ত করা গেল না এই হামজার ইম্প্যাক্টের কারণে। সুতরাং তিনি যখন মাঠে নামবেন, তিনি যখন তার পারফরমেন্সটা নিংড়ে দিবেন, সেটা আরো অসাধারণ কিছু হবে, অসাধারণ কিছু হতে চলেছে, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। আমি এ পাশে ভক্তদের একাংশ হচ্ছে আপনাদের দেখাচ্ছি, একটা চ্যান্ট হচ্ছে হামজা হামজা হামজা, ওয়েলকাম হোম হামজা হামজা। অসাধারণ অসাধারণ। এরকম গ্র্যান্ড রিসিপশন কে পেয়েছে, কখনো কেউ পেয়েছে কিনা দেশের প্রেক্ষাপটে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কি করতে চাও? ইনশাআল্লাহ আমরা উইন করবো। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে মাতসি বুতা, আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। অপেক্ষার অবসান, লাল সবুজের জার্সিতে মাঠে নামতে দেশি হামজা দেওয়ান চৌধুরী। ফুলের সংবর্ধনায় বরণ বাফুফের। হবিগঞ্জের বাড়িতে উৎসবের আমেজ। শুল্ক আরোপ ঠেকাতে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির উদ্যোগ নেবে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের প্রতিবাদ। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।